সরকারের তরফ থেকে ডিএর টাকাটা মারার চেষ্টা হচ্ছে, সে ছলচাতুরি চলছে। তো সরকার ছলচাতুরি করেছে, বিচারপতিদের কাছে সেই এফিডেভিট অফ কমপ্লায়েন্সের কাগজটা নেই। এটা যারা বলছেন তারা কতটা আইন সম্বন্ধে জানেন আমি জানি না, আর আপনি জিজ্ঞেস করলেও আমি খুলে এখানে বলে দেবো না। নিশ্চয়ই আমাদের কিছু প্ল্যানিং মাথার মধ্যে রয়ে আছে, কিন্তু এটা এই ধরনের কাজটা করবেন না, তাতে সবার জন্য হ্যাম্পার হবে। এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলোর থেকে দয়া করে বিরত থাকুন। স্যার, ডিএ প্রসঙ্গ উঠলে একটা প্রশ্ন সবার মনেই আসছে যে গ্রান্ট ইন এইড, এই কর্মচারী নিয়ে এত কথা, এত আলোচনা সোশ্যাল মিডিয়ায় রয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে তাদের জন্য। বর্তমানে এই গ্রান্ট ইন এইডটা কী পাবে না পাবে, ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তাদের অবস্থাটা? খুব স্বাভাবিক ব্যাপার, এই প্রশ্নটা তো আসবেই। এই প্রশ্নটা তো না আসার মতন কারণ নয়। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আমার ক্লায়েন্ট যা ইনস্ট্রাকশন আমাকে দিয়েছেন সেটার জন্য আমরা চেষ্টা করছি। সেই চেষ্টার ফলশ্রুতু আপনারা দেখবেন যে একটা সরকারের তরফ থেকে নোটিফিকেশানও বার করেছে যে গ্রান্ট ইন এডেডটা সরকারের তরফ থেকে দিতে হবে। শুধু দিতে হবে না, সুপ্রিম কোর্টে যে এফিডেভিট অফ কমপ্লায়েন্স, সেই কমপ্লায়েন্সে সরকার খুব স্পষ্টতই মানছে যে সরকারি কর্মচারী যারা ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের দিতে গেলে তাদের দিয়ে যেমন দিতে হবে, তাছাড়াও গ্রান্ট ইন এড, টিচার, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লোকাল বডি যেগুলো আছে, আন্ডারটেকিং অর্গানাইজেশন বা সরকারি কোষাগার থেকে বাকি যাদের মাইনে হয় তাদেরকেও দিতে হবে। এটা না দিয়ে যেতে পারবে না। এটা এফিডেভিট অফ কমপ্লায়েন্সে, এফিডেভিট অফ কমপ্লায়েন্স সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এফিডেভিট অফ কমপ্লায়েন্সে স্পষ্টত উল্লেখ আছে, হয়তো নোটিফিকেশানটা লাগায়নি। সমস্যা যেটা হতে পারে, দেখুন এটা তো আপনারা বুঝতেই পারছেন যে সরকারের তরফ থেকে ডিএর টাকাটা মারার চেষ্টা হচ্ছে, সে ছলচাতুরি চলছে। সেই ছলচাতুরির বিরুদ্ধে লড়াইও চলছে, আমরা লড়াই করছি, এবং এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে এনাদের জন্য আমরা একটা বড় লড়াইও আগামী দিনে দেবো, দিয়েছি, আবারও দেবো, এটুকু নিশ্চিন্ত থাকুন। এবং আশা করি যত এই গ্রান্ট ইন এড বা যারা কর্মচারীরা রয়েছেন তাদেরও ডিএ হবে। এটার থেকে তো সরকার পালিয়ে যেতে পারবে না। কিন্তু এটা ঘটনা, কেউ হয়তো আগে পেতে পারেন, কেউ পরে পেতে পারেন। সরকারি কর্মচারীদের মধ্যেই দেখুন না, তারা হয়তো কিছু লোক পেয়েছেন, কিছু লোক পান, অভিযোগ করছে। এটা ভাববেন না, হ্যাঁ সমস্যা আছে, তাড়াতাড়ি পেলে সুবিধে হয়, কিন্তু এটুকু আশ্বস্ত করছি আপনারা পাবেন, এবং এটার জন্য একটা বড় লড়াই ডেফিনেটলি হবে, সেটা আপনারা দেখতে পাবেন। মানে স্যার, এই সরকার যে নোটিশটা জারি করেছে, এর পরবর্তীতে কি আপনারা মাঠের লড়াই না কোর্টের লড়াই, কোন দিকে বেশি জোর? দেখুন, মাঠের লড়াই তো সবসময়তেই হবে। মাঠের লড়াইটা আমি সবসময়তেই বলি যে মানুষকে অধিকার ছিনিয়ে নিতে হয়, মানুষকে অধিকার ছিনিয়ে নিতে হয়। কোর্টে আমাদের পিটিশন দেখবেন, পিটিশনের মধ্যে এটা সংগ্রামী যৌথ মঞ্চের পিটিশনের মধ্যে অন ইনস্ট্রাকশন এটা স্পষ্টতই বলা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কেউ অস্বীকার করবে বলে আমার মনে হয় না, কারণ পিটিশনের কপি সব পক্ষ, অন্যান্য কর্মচারী সংগঠন, সরকারও পেয়েছে। দ্বিতীয় কথাটা হচ্ছে হলো আমরা কি পদক্ষেপ পরবর্তীকালে নেব, সেটা কি আমি আপনাকে একদম খোলাখুলি এই মিডিয়ার সামনে বলে দেবো? তাহলে সরকার অ্যাওয়্যার হয়ে যাবে না? একটা বড় পদক্ষেপ হবে। হ্যাঁ, একটা জিনিস ঠিক, আমাদের যেহেতু সিনিয়র গোপাল সুব্রমণিয়াম স্যার, তিনি সাধারণত এই জাতীয় মামলায় অ্যাপিয়ার করেন না। তার মামলা হচ্ছে হলো সুপ্রিম কোর্টের 5 জাজ, 9 জাজ, 11 জাজের বেঞ্চে, কনস্টিটিউশনাল বেঞ্চের তিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে একজন, এবং তিনি আন্তর্জাতিক স্তরেরও খ্যাতিনামা সম্পন্ন। তার সাথে আলোচনা ডেফিনেটলি আমাদের হয়েছে, এবং আগামী দিনে আপনারা পদক্ষেপ যখন হবে আপনারা দেখতে পাবেন। যখন সংগ্রামী যৌথ মঞ্চের পিটিশন হয়েছিল তখন অনেকে অনেক কথা বলেছিল, এখনও অনেকে অনেক কথা বলছে, এরা পার্টি নয়, এরা অমুক নয়, এরা তুসুক নয়। কিন্তু যাই হয়ে থাকুক না কেন, আপনার যখন মামলা শুনানি হয়েছিল তার আগে আমাদের সুব্রমণিয়াম স্যারের সাথে দীর্ঘ কনফারেন্স হয়েছিল, তিনি রাজি হয়েছেন পশ্চিমবাংলার কর্মচারীদের সাহায্য করতে, এবং তিনি দায়িত্ব নিয়ে আর্গুমেন্ট করেছিলেন, এবং সঙ্গে আরও আইনজীবীরা রয়েছেন,
এবং আমাদের সাইড থেকেও আইনজীবীরা আগামী দিনে আরও বেশ কিছুজন নাম করা আইনজীবী থাকবেন, কারণ ওনার অ্যাভেলেবিলিটিটা একটা বড় ব্যাপার। এটা তো অস্বীকার করা যাবে না যে তিনি একজন আন্তর্জাতিক স্তরের আইনজীবী, তার প্রচুর মামলার চাপ। তো সেটা নিয়ে লড়াই হবে। এবং অন্যান্য যারা আইনজীবীরা রয়েছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিঙ্গেল বেঞ্চ থেকে এই ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট, তিনিও লড়াই করেছেন। পাটওয়ালিয়া স্যার লড়াই করেছেন, আরও অনেক আইনজীবীরা লড়াই করেছেন। স্যার, কর্মচারী সংগঠনের একটা মহল থেকে প্রশ্ন এমন উঠছে যে আপনারা, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ বারবার দাবি করে তারা আসার পরেই এই মামলায় আসলে একটা গতি এসছে। একটা কর্মচারী সংগঠন প্রশ্ন করছে যে আপনারা থাকা সত্ত্বেও তাহলে এইবার দ্বিতীয় যে তারিখটা দেওয়া হলো, 6 তারিখ দেওয়া হলো, এই তারিখটা কেন হলো? দেখুন, এ কি প্রশ্ন করছে জানি না, কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আমি তো কোনো কথা বলবো না, কিন্তু যারা শুনানিটা দেখেছেন তারা স্পষ্টতই বিচারপতিদের কথাটা শুনেছেন। যেদিন মামলাটা উঠবে তার একদিন আগে এফিডেভিট অফ কমপ্লায়েন্স আমাদেরকে সার্ভিস করা হয়েছে, আমাদেরকে দেয়া হয়েছে। সেই একদিন আগে দিলে সেটা বিচারপতিদের যে ফাইল বা রেকর্ড সেই অবধি পৌঁছয় না, এটা সবাই জানে। সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে তারা এটা জানে। মানে তার দুদিন আগে বা তার একদিন আগে, 11টার আগে যদি ফাইল করে তবেই সেটা বিচারপতিদের ফাইল অবধি যাবে। কারণ ফাইল তো এখন সুপ্রিম কোর্টে, আমাদের কলকাতা হাইকোর্টের মতো তো ম্যানুয়াল ফাইলিং হয় না, ওখানে অনলাইন ফাইলিং হয়। তো সেটা বিচারপতিদের কাছে সেই এফিডেভিট অফ কমপ্লায়েন্সটা পৌঁছয়নি। সেই এফিডেভিট অফ কমপ্লায়েন্সের বিরুদ্ধে আমাদের যে বক্তব্য থাকবে সেটা বিচারপতিরা স্পষ্টত বলে দিয়েছেন কি করতে হবে, কাম আপ উইথ অ্যান অ্যাপ্লিকেশন, নিশ্চয়ই সেটা নিয়ে যাওয়া হবে। তো সরকার ছলচাতুরি করেছে, বিচারপতিদের কাছে সেই এফিডেভিট অফ কমপ্লায়েন্সের কাগজটা নেই, তারপরে বিচারপতিরা রায় দিয়ে দেবেন একবারে। মানে দেখুন, আদালতে মামলা করতে গেলে যারা মামলা করছেন তো কোনো আইনজীবীরা কথা বলছেন না, সব লোকে যে যা পাচ্ছে বলছে। আদালতে যখন কোনো মামলা হয় এটা অস্বীকার করার জায়গা নেই, সেইটা বিচারপতিরা যেমন দেখবেন সেরকম আদার সাইডের লোককেও বলার সুযোগ দিতে হবে। তো সেই সময়টুকু তো মানুষকে অপেক্ষা করতে হবে। আপনি রায় হয়ে গেল মানেই যে আমি হাতে টাকা পেয়ে গেলাম এটা তো নয়। রায় হয়ে যাওয়ার পরে সেই রায়টা কার্যকর হতে হবে, সেই প্রক্রিয়াটাও কিন্তু একটা প্রক্রিয়া। এই যেমন ধরুন 26,000-এর চাকরি চলে গেছে, তার মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা টাকাটা ফেরত দেবে। রায় তো হয়ে গেছে, রায়টা কার্যকর। ধরুন কারোর ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে, ডিস্ট্রিক্ট কোর্ট দিয়ে দিয়েছে, হাইকোর্ট দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, রাষ্ট্রপতির কাছে অ্যাপিল করে ক্ষমা প্রার্থী রাষ্ট্রপতি ক্ষমা করেনি, তাহলে ফাঁসি হয়ে গেছে? তা তো না। কোর্ট রায় দেওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে আবারও তো একটা পিটিশন আসতে পারে, তারপরে ফাঁসির রায়টা নিয়ে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার অর্ডার হবে, হ্যাঁ, এক্সিকিউশন অর্ডার হবে, তার প্রিপারেশন হবে, সমস্ত কিছু তো একটা প্রক্রিয়া। এখন কিছু লোক এটাকে নিয়ে যদি এখন বলতে থাকে, হ্যাঁ, বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে এমনও বলা হচ্ছে যে তারা জজেদের শুনানি প্রক্রিয়া যেটা হলো এটা নিয়ে একদমই সন্তুষ্ট নয়। এই বিষয়ে কি? এটা যারা বলছেন তারা কতটা আইন সম্বন্ধে জানেন আমি জানি না। আমি শুনলাম এরকমও নাকি অনেকে বলছেন যে চিঠি লিখুন চিফ জাস্টিসের কাছে, আমি আপনাদের মাধ্যমে আবেদন করব এই ধরনের প্রক্রিয়ার মধ্যে কখনোই অংশগ্রহণ করবেন না। এটা জনগণের পেশার না, একদমই এই ধরনের ইয়ের মধ্যে করবেন না। বিচারপতিরা বিচার করছেন, তারা ইন্ডিপেন্ডেন্টলি বিচার করছেন। আপনার দাবি আছে, সবার দাবি আছে, ইন্ডিপেন্ডেন্টলি বিচার করছেন এবং সঠিকভাবেই জিনিসটা এগোচ্ছে। একটা আদালতের প্রক্রিয়ার সমস্ত জিনিসেরই একটা সময় থাকে। যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন তারা বেসিক্যালি বাজারে হাওয়া তোলার জন্য বলছেন। লড়াই হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ যে কমিটমেন্ট দিয়েছিল যে মামলা শুনানি শেষ করে দেবে, মামলা শুনানি 2026 সালে শেষ হয়ে গেছে। এবারে যেটা বাকি আছে, যেটা আইনগত দিক থেকে বাকি আছে, সেইটা আগে চিন্তা করতে হবে। সেটা হলো রায়টার কমপ্লায়েন্সটা, মানে টাকাটা পাওয়াটা। এটাও একটা আইনি প্রক্রিয়া। আপনি আজ বললাম গাছে আম হয়েছে টক করে পেড়ে নিলাম, বিষয়টা সেটা নয়। এটা যারা শিক্ষিত লোকজন রয়েছেন কর্মচারীদের মধ্যে, আমি বিশ্বাস করি 95% শিক্ষিত, এবং এই 95%ই বুঝতে পারবে যে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়াটার মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা পাবেন। এই 5% কে কি বলছে না বলছে সেটার দিকে আমার মনে হয় যত কম কান দেবেন তত ভালো। স্যার, যারা বলছেন যে চিঠি লিখে বিচারপতির ওপর একটা জনমতের একটা চাপ বোঝা, একটা চাপানোর কথা, আপনি এর উল্টো কি? আমি আইনজীবী হিসেবে বলছি এই জিনিসটা করবেন না।
না, আপনি কি যুক্তির জন্য না? না, এটা করাটা উচিত না। কোনো বিচারপতিকে চাপ দেওয়া যায় নাকি? যারা বলছেন তাদের আইনজীবীরা কেন বলছেন না আমি জানি না। কোনো আইনজীবী কি বলছেন? আইনজীবী বলেননি। তাহলে তো যারা বলছেন তাদেরও তো আইনজীবী রয়েছে। এটা করা যায় নাকি? যে একটা বিচার প্রক্রিয়া চলছে, প্রধান বিচারপতির কাছে চিঠি, এটা কি ধরনের এটা বা সিস্টেম, এই কথাবার্তা বলা চলছে? অন্যায় করছেন যারা বলছেন, নাম বলবো না ব্যক্তিগতভাবে, কিন্তু হয়তো অনেকে জানেন না বলে বলছেন, এটা করবেন না। সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্সের জন্য ডেফিনেটলি হবে, এটাও ঠিক। একটা বড় কিছু আমরাও করব সুপ্রিম কোর্টে, তার জন্য প্রস্তুতি চলছে। সবটা তো প্রকাশ্যে বলা সম্ভব না, আর আপনি জিজ্ঞেস করলেও আমি খুলে এখানে বলে দেবো না। নিশ্চয়ই আমাদের কিছু প্ল্যানিং মাথার মধ্যে রয়ে আছে, কিন্তু এটা এই ধরনের কাজটা করবেন না, তাতে সবার জন্য হ্যাম্পার হবে। যারা বলছেন তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, এই ধরনের কথা কেন বলবেন? তারা বলছেন লক্ষ লক্ষ কর্মচারী যদি একসঙ্গে চিঠি দেয় তাহলে কিছুটা হলেও নিজেদের ফেভারে রায় আসতে এটা কি পারে। রাস্তার আন্দোলন মনে করছেন? রাস্তার আন্দোলনটা আপনারা লক্ষ লক্ষ কর্মচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন। বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থার মতো চলতে দিন। বিচার ব্যবস্থাকে এরকম উল্টোভাবে চালনা করবেন না, তাতে হিতে বিপরীত হবে। আমি আইনজীবী হিসাবে বলছি, এবং অন্য কোনো আইনজীবী বলছেন কিনা আমি জানি না। আমি একদম খুব স্পষ্টতই বলছি, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন অন্য আইনজীবীদের সাথে পরামর্শ করবেন, যারা সিনিয়র আইনজীবী, ডেজিগনেটেড সিনিয়র আইনজীবী রয়েছেন তাদের সাথে। এটা করা যায়নি কি? এই ধরনের প্ররোচনায় পা দয়া করে দেবেন না। এগুলো প্ররোচনামূলক কথাবার্তা, এবং আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে যে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা বলা হচ্ছে। জানি না আইনজীবী মহলে বাকিরা কি বলবেন। ডেফিনেটলি কোর্টের কাছে যাওয়া হবে। এবার আপনার রায় হয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, আপনাকে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবার লড়াই করতে হবে যেটাকে টাকাটাকে আদায় করা, যে যারা ধরুন টাকা, সরকারি কর্মচারীদের মধ্যে দুটো গ্রুপ, একটা অংশ কিছু টাকা পেয়েছে, একটা অংশ এখনো পায়নি। বিভিন্ন কথা বলছে, HRMS মডিউলে গন্ডগোল, এই পাওয়া যাচ্ছে না, ওই পাওয়া যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছিল, যে অংশটা টাকা পেয়েছেন তাদের অভিযোগ হচ্ছে হলো যে টাকাটা তারা কম পেয়েছেন, সত্যিই কম পেয়েছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো তার জন্য সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নেমে আন্দোলন করুন। আজকে আপনারা করেছেন বলেই তাই জন্য ভোটের আগে দিয়েছে। আপনারা লড়াইটা করেছেন বলে মানুষ যদি লড়াই করে নিজের জিনিসটা নিজে চিনিয়ে আনতে পারে, যেমন যারা পেনশন হোল্ডার তারা রাস্তায় নামতে পারবেন না, কিন্তু তার পরিবারের লোক আছে ধরে ভাই, নিজের বাবা মার জন্য নামবেন, অসুবিধে কোথায়? নিজের বাবা মার জন্য নামবেন, নিজের পিসি কাকা জ্যাঠার জন্য নামবেন, অসুবিধে কোথায়? সেইটা আমি বলছি। রাস্তার আন্দোলনটা সরকারের বিরুদ্ধে হবে, সরকারকে চাপ দিতে হবে। আদালত রায় দিয়েছে কাকে? আদালত রায় দিয়েছে আপনাকে না আমাকে? আদালত রায়ের ডাইরেকশন পার্টটা সরকারকে দিয়েছে, তাই আপনাদেরকে চাপ বাড়াতে হবে সরকারকে। এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলোর থেকে দয়া করে বিরত থাকুন, এবং এই ধরনের কথাবার্তা শুনবেন না, এটা আমার আবেদন। আপনাদের বোধ বুদ্ধি আছে, সরকারি কর্মচারীদের মধ্যে শিক্ষিত এবং উচ্চশিক্ষিত ব্যক্তিত্বরা রয়েছেন, যারা সরকারি কর্মচারীদের মধ্যে শিক্ষিত, ম্যাক্সিমামই শিক্ষিত, উচ্চশিক্ষিত বলবো, তারা আদালত জানেন, তারা আদালত বোঝেন। উত্তেজনার বসে বা নিজের কষ্টের বসে এইরকম ধরনের প্ররোচনায় পা দেবেন। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে আন্দোলন করুন, সেটা তো লড়াই করা যেতে পারে। স্যার, আরেকটা বিষয় যেটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠে আসছে, যে আবারও সেই তারিখ সেই লুপে ফেসে যায়নি তো কেসটা? না, কোনোভাবেই সেই লুপে ভেসে যায়নি। প্রত্যেকটা প্রক্রিয়ারই একটু সময় থাকে। অনেকে আশঙ্কা করছেন, আশঙ্কা দেখুন, আশঙ্কা তো কেউ বদলাতে পারবে না। যদি কোনো কেউ যদি মনে করে যে তারিখ পে তারিখ হয়ে আছে, তারা বসে আছে কেন? আপনারা তো শুনানিটা সবাই শুনেছেন যে বিচারপতিদের কাছে টেবিলে ওই এফিডেভিট অফ কমপ্লায়েন্সটা পৌঁছয়নি, তাই জন্য ডেটটা তারা দিয়েছেন। তারা তো মনিটর করছেন, তাই জন্য আবেগে পড়ে কোনো ভুলভ্রান্ত কথাবার্তা বলাটা কোনো সঠিক কাজ হলো না। কোর্টে ছিলেন সবাই, দেখেছেনও সবাই, শুনেছেনও সবাই। দয়া করে আপনাদেরকে এই অনুরোধ জানাবো, বাকিটা এবার আপনারা যা করার করবেন।